19তম থেকে 26তম সেট পর্যন্ত টোটাল 850খানা প্রশ্ন এসছে। ঠিক আছে, পিওয়াইকিউ আমরা সবগুলোকেই কভার করব। কেমন? তো আজকে আমরা মেন 4টে প্রশ্নকে তুলে ধরেছি। এই 4টি প্রশ্ন শুধুমাত্র বায়োডাইভার্সিটি টপিক থেকেই এসছে। ঠিক আছে, বায়োডাইভার্সিটি থেকে এর বাইরে আর কোনো প্রশ্ন আসেনি। দেখো, প্রথম প্রশ্নটা এসছে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটিজ হেডকোয়ার্টারটা জানতে চেয়েছে। ঠিক আছে, এই প্রশ্নটা এসছিল তোমার 19তম সেটের পেপার 3 এর পেপার থেকে। ঠিক আছে, এইগুলো সবই এক্স সিরিজের কোশ্চেন। কেমন? তো এটার সঠিক অ্যান্সার আমরা জানি, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে চেন্নাই। চেন্নাই হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার। আর নেক্সট কোশ্চেন এসেছিল যে বায়োডাইভার্সিটি অ্যাক্ট অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডাপ্টেড বাই পার্লিমেন্ট ইন দ্য ইয়ার অফ 2023। এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এইগুলো বোঝানোর তো কিছু নেই, এগুলো যেহেতু মুখস্থ তাই এটা বোঝাচ্ছি না, জাস্ট অ্যান্সারগুলো বলে দিলাম। কিন্তু দেখো থার্ড কোশ্চেনটা দেখো, এক্স সিরিজের 99 নম্বরের প্রশ্ন এসছে 21তম সেটের। বলছে ক্রাইটেরিয়া কি হবে বায়োডাইভার্সিটি হটস্পটকে ডিক্লেয়ার করার জন্য। তো কোনো বায়োডাইভার্সিটি হটস্পট বলে ডিক্লেয়ার করতে গেলে আমাদের 3-4টে জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে স্পিসিস রিচনেস। ঠিক আছে, স্পিসিস রিচনেস যদি কম বা বেশি হয় তার উপরে নির্ধারণ করে যে বায়োডাইভার্সিটি হটস্পট হবে কি না। মনে করো সুন্দরবনকে যদি আমরা ধরি এখানে, তাহলে সুন্দরবন অঞ্চলে বা সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যের অনেক প্রজাতির জীব জন্তু আছে, গাছ আছে। তার মধ্যে মনে করো বাঘের যদি স্পিসিস কমে যায় বা বেড়ে যায়, তাহলে সেটা বায়োডাইভার্সিটি হটস্পট এরিয়ার আন্ডারে পড়ছে। এটা একটা। 2 নম্বর হচ্ছে এন্ডেমিজম। এন্ডেমিজম হচ্ছে লোকাল স্পিসিস। ঠিক আছে, যেমন সুন্দরবনে মেনলি লোকাল স্পিসিস বলতে ম্যানগ্রোভ অরণ্যে তোমার রয়্যাল বেঙ্গল টাইগারটাই পাওয়া যায়। ঠিক আছে, অন্য কোথাও আর রয়্যাল বেঙ্গল টাইগার সম্ভবত দেখা যায় না। এবং ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট হচ্ছে তোমার সুন্দরবন। ঠিক আছে, তাহলে সুন্দরবনের এন্ডেমিজম একটা স্পিসিস হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পটের ক্ষেত্রে রয়্যাল বেঙ্গল টাইগার। কেমন? 3 নম্বর ক্রাইটেরিয়া দেখতে হবে, সেটা হচ্ছে এন্ডেঞ্জার্ডনেস। ঠিক আছে, সেই স্পিসিসটা ডেঞ্জার কন্ডিশনে আছে নাকি ন্যাচারাল কন্ডিশনে আছে, সেটাও আমাদের দেখার বিষয় আছে। ঠিক আছে, আর এইগুলো হচ্ছে ক্রাইটেরিয়া যে একটা এরিয়াকে বা ফরেস্টকে বা একটা বায়োডাইভার্সিটি হটস্পট বলে বিবেচনা করা যাবে। দেখো এরপরে 22তম সেটের 64 নম্বর কোশ্চেনটা এসছে যে হুইচ ইজ দ্য মিনিমাম লস অফ অরিজিনাল হ্যাবিটেট হুইচ ইজ নেসেসারি টু ডেজিগনেট এ রিজিয়ন অ্যাজ বায়োডাইভার্সিটি হটস্পট। তো কোনো একটা এরিয়া বা রিজিয়নকে বায়োডাইভার্সিটি হটস্পট বলে কখন গণ্য করা হবে। আবার বলবো, মনে করো তুমি সুন্দরবন অঞ্চলে 10খানা বাড়ি বানিয়েছো। ঠিক আছে, তুমি সুন্দরবন অঞ্চলে, এটা হচ্ছে সমুদ্রের তীরবর্তী এলাকা, এখানে তুমি 10খানা ঘর বানিয়েছো। 1 2 3 4 5 6 7 8 9 10। যদি দেখো যে 10খানার মধ্যে এই 7খানা ঘরই সমুদ্রের তলায় চলে গেছে, ঠিক আছে, তাহলে পরে কি হবে? যদি দেখি যে 10খানা ঘরের মধ্যে 7খানা ঘরই সমুদ্রের তলায় চলে গেছে, তাহলে এটা হয়ে যাবে তোমার একটা বায়োডাইভার্সিটি হটস্পট এরিয়া হিসেবে গণ্য। ঠিক আছে, তার কারণ এখানে বাসযোগ্য যে জীবজন্তুরা ছিল তারাও তো সমুদ্রের তলায় চলে যাবে, সমুদ্রে চলে যাবে। বাকি পড়ে থাকবে ধরো এই, আমি এখানে বললাম কেন 10খানা নিলাম কেন, কারণ পার্সেন্টেজে যদি আমি দেখতে যাই তাহলে বলছে গবেষকরা যে 70% যদি লস হয়ে যায়, 70% হ্যাবিট্যাট যদি লস হয়ে যায়, এইগুলো তো এক একটা হ্যাবিট্যাট,
10খানা বাড়ি আমি সমুদ্রের ধারে নিয়েছি, 10খানায় হ্যাবিট্যাট, সেখানে নিশ্চয়ই কোনো জীবজন্তু বা মানুষ কেউ থাকে বাড়িতে। তো সেই বাড়িগুলোর যদি 7খানা বাড়ি সমুদ্রের তলায় চলে যায়, তাহলে তো হ্যাবিটেটটা লস হয়ে গেল। তাহলে 70% প্রায় হ্যাবিটেট লস হয়ে যাচ্ছে। এবং গবেষকরা, বিজ্ঞানীরা বলছেন যে 70% যদি হ্যাবিটেট লস হয়ে যায় কোনো একটা বায়োডাইভার্সিটি এরিয়ায় বা কোনো একটা নির্দিষ্ট এরিয়ায়, তাহলে সেটাকে হটস্পট বলে গণ্য করা যাবে। ঠিক আছে, তো এইগুলোই ছিল আমাদের বায়োডাইভার্সিটি থেকে টোটাল কোয়েশ্চেন, 4খানা কোয়েশ্চেন। এর বাইরে বায়োডাইভার্সিটি থেকে আর কোনো প্রশ্ন আসেনি ওয়েস্ট বেঙ্গল সেটে। এবং এইগুলো যদি আমরা করে যাই তাহলে আমাদের উপকার যেটা হবে সেটা হচ্ছে আগামী 27তম সেটে যে কোয়েশ্চেনগুলো আমরা সম্মুখীন হব সেইগুলোতে হয়তো এই রিলেটেড কোয়েশ্চেনই থাকবে। দেখো এই কোয়েশ্চেনগুলো সব রিলেটেড। প্রথমে চেয়েছে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটিজ হেডকোয়ার্টার, তারপরে জিজ্ঞেস করেছে যে কত সালে এটা পার্লামেন্টে পাস হয়েছিল। তুমি এটা পড়তে গেলে পরে খুঁটিনাটি করে যখনই পড়বে তোমার এই সালটাও মনে থেকে যাবে। তারপরে বলছে ক্রাইটেরিয়াগুলো ডিসকাস করো, ক্রাইটেরিয়াগুলো ডিসকাস করলাম যে স্পিসিস বিজনেসের উপরে, এন্ডেমিজমের উপরে এবং এন্ডেঞ্জার্ডনেসের উপরে এগুলো ডিপেন্ড করে। আর 4 নম্বর কোশ্চেনে বলছে যে কত পার্সেন্ট হ্যাবিটেট লস হলে পরে সেটাকে বায়োডাইভার্সিটি হটস্পট বলে গণ্য করা হবে। তো এটা হচ্ছে 70%, বিজ্ঞানীরা বলেছেন যে 70% যদি হয়, তাহলে এবার যদি 70%-এর বেশি হয়ে যায় তখন কি হবে? যদি 70%-এর বেশি হয় তাহলে পরে সেটাকে ক্রিটিক্যালি একটা কনজারভেশন এরিয়া বলে মানে গণ্য করা হবে। সেই জায়গাটাকে একটা ক্রিটিক্যাল এরিয়া বলে ধরা হবে। মনে করো 80% হয়েছে, ঠিক আছে, লস, তাহলে সেটাকে কনজার্ভ করার দরকার, এই বলে সেটাকে গবেষকরা গণ্য করবেন। ঠিক আছে, তো আজকে আমাদের এই পর্যন্তই ছিল। আগামীতে আমরা আবার আর একটি টপিক দেখব যে সেই টপিক থেকে কতগুলো কোশ্চেন এসছে, এবং এই টপিক থেকে কোশ্চেন চুজ করে সেই কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করা ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামের আগে পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, আমাদের হাতে এখন আছে প্রায় 75 দিন, 75 থেকে 80 দিন। তো এই 80 দিনের মধ্যে আমরা 850খানা কোশ্চেন শেষ করে ফেলবো। ঠিক আছে।